পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের তৃতীয় ভিডিও অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৃতীয় ভিডিওতে আমরা আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন টিপ। দেখা যায় আমরা হচ্ছে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব এবং প্রেজেন্টেশন হাউ টু ক্রিয়েট এ প্রেজেন্টেশন ফর প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমরা একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করব সেই বিষয়টা দেখবো। তো আমরা গতদিন যে প্রেজেন্টেশন দেখছিলাম, গতদিন এই প্রেজেন্টেশন আমরা করছিলাম সিম্পল ভাবে। গত 2 দিনে একটা প্রেজেন্টেশন করছিলাম, সেটাকে বেশ কিছু অ্যানিমেশন বা ট্রানজিশন ডিজাইন করছিলাম। তো আজকে হচ্ছে একদম সাদা মাটা একটা প্রেজেন্টেশন কিভাবে করতে হবে সেটা অনুসারে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেটা আমরা মানবো। তো আমরা যাই আমাদের ইয়াতে, আমরা প্রথম থেকে শুরু করি। সবাই মনোযোগ সহকারে শুনবো, আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ সবচেয়ে দেখি কি আছে। প্রথমে মেকিং পাওয়ার পয়েন্ট স্লাইড, অর্থাৎ পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে। মেকিং পাওয়ার পয়েন্ট স্লাইড অ্যাভয়েডিং দ্য পিটফলস অফ ব্যাড স্লাইডস, অর্থাৎ একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে স্লাইড তৈরি করব, মানে স্লাইড গুলো তৈরি করব এবং কি স্লাইড লেখা আছে মেকিং পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে হবে। অ্যাভয়েডিং দ্য পিটফলস অফ ব্যাড স্লাইডস, অর্থাৎ যে কিছু যেগুলো ব্যাড স্লাইড গুলো আমাকে অ্যাভয়েড করে, যেগুলো হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ বা যেগুলো হচ্ছে দৃষ্টিকটু লাগে, এই ধরনের স্লাইড যেন আমরা না করি, সেই বিষয় হচ্ছে আজকের প্রেজেন্টেশন। তো আমরা হচ্ছে শুরু করি। পরে ধাপে টিপস টু বি কভার, অর্থাৎ আমার প্রেজেন্টেশনের প্রথমে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আউটলাইন থাকবে অবশ্যই। আমি যেটা করছি এটাই হচ্ছে আউটলাইন। আমরা দেখি টিপস টু বি কভার, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের মতো কিছুটা। ইন্ডেক্স বলতে আমাদের হচ্ছে সূচিপত্র, যেটা বলি সেটা, যে আমরা একটা প্রেজেন্টেশন কিভাবে শুরু করার প্রথম অথবা একটা বই তৈরি করবো, বইয়ের ভিতরে আলোচ্য সূচি কি, মানে আমাদের মধ্যে সূচিপত্র থাকে যে এই জিনিস থাকবে। যেমন আমরা বই কেনার সময়, মানে নতুন বই কেনার সময় বা নতুন বছরে যখন স্কুল থেকে কিতাব বুকলিস্ট দিয়ে, ওই বুকলিস্ট শোনার সময় কি করি, বই কিনে। তেমনি ভাবে আমরা একটা বই তৈরি করলে আর সূচিপত্র থাকবে, অধ্যায় নম্বর 1, অধ্যায় নম্বর 2, অধ্যায় নম্বর 3, এই অধ্যায়ে এই থাকবে, এই অধ্যায়ে থাকবে। তেমনি আমাদের হচ্ছে প্রেজেন্টেশন একটা সূচি বা ইন্ডেক্স থাকবে, সেটাকে বলা হচ্ছে টিপস টু বি কভার, যেগুলো থাকবে আসলে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আউটলাইনস থাকবে, 2 নম্বর হচ্ছে স্লাইড স্ট্রাকচার, মানে এই আউটলাইন নিয়ে আলোচনা করব, স্লাইড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, ফন্টস, অর্থাৎ আমাদের ফন্ট কি। প্রথমে আউটলাইন, আমাদের ওভারঅল আউটলাইন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। স্লাইড স্ট্রাকচার বলতে আমাদের হচ্ছে স্লাইডের স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ফন্টস, আমাদের কোন ধরনের ফন্ট বা কত সাইজ বা কেমন নিতে হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। কালার, আমার হচ্ছে কালার কম্বিনেশনটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা দরকার বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা মানানসই বা যেটা প্রয়োজন সেটা দেবো। তারপর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি যে স্লাইডটা নিচ্ছি, স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, বেশি জাঁকজমক হবে না কম জাঁকজমক হবে, বিস্তারিত সে বিষয়ে আলোচনা করা আছে। গ্রাফস বলতে হচ্ছে চিত্র। আমি যদি কোনো একটা বিষয়, সাপোজ একটা লোগো দেখাচ্ছি, লোগো মনে করেন গ্রামীণ ফোনের লোগো দিয়ে আমি বুঝে যে হচ্ছে গ্রামীণ ফোন। তো এটা হচ্ছে এক ধরনের গ্রাফ, অথবা আমার হচ্ছে গ্রাফ হতে পারে যে চার্ট হতে পারে, স্মার্ট আর্ট হতে পারে, বা একটা নির্দিষ্ট একটা গ্রাফ অথবা টেবিল হতে পারে, যেটার মাধ্যমে আমি আমার প্রেজেন্টেশন বা কোনো একটা বিষয়কে উপস্থাপন করতে যাচ্ছি একটা চিত্র মাধ্যমে। স্পেলিং এন্ড গ্রামার, অবশ্যই আমার স্পেলিং এবং গ্রামারটা ঠিক করতে হবে। আমার স্পেলিং গ্রামার, আমার অডিয়েন্স সবসময় দেখবে হচ্ছে শুধু আমার কথা শুনবে, আমার বিষয় শুনবে, যখন আমার স্পেলিংটা ভুল হবে প্রেজেন্টেশনে না থেকে সরাসরি ওই স্পেলিং এ চলে যাবে যে এটা ভুল হয়েছে, গ্রামারটা ভুল হয়েছে। অডিয়েন্স খুব খুঁতখুঁতে হতে পারে, অথবা অডিয়েন্স আপনার সিনিয়র হতে পারে অথবা এক্সপার্ট লোক হতে পারে, যে হচ্ছে আপনার ভুল দেওয়ার বসে আছে। সেজন্য চেষ্টা করবেন সবসময় স্পেলিং এন্ড গ্রামারটা ঠিক রাখার। কনক্লুশন অর্থাৎ উপসংহার যেটা বলা হয়, প্রতিটা প্রেজেন্টেশনে বা প্রতিটা জিনিসে যেমন শুরু আছে, তার শেষও থাকবে অবশ্যই। সেক্ষেত্রে অবশ্যই আপনি শেষ করবেন। শেষ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন অবশ্যই, যে আমি যেভাবে শেষ করছি এই শেষ কথা যেন আমার আমার যিনি অডিয়েন্স থাকবেন,
অডিয়েন্স সে আমার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, সমবয়সী হতে পারে, যে কেউ হতে পারে, সে যেন মনে রাখে আমার ওভারঅল কথার মন্তব্য হচ্ছে উপসংহার। আমি যখন উপসংহারটা দেবো, উপসংহারের মাধ্যমে আমার ওভারঅল যে প্রেজেন্টেশন দিচ্ছি, প্রেজেন্টেশনের সার সংক্ষেপটা থাকবে হচ্ছে কনক্লুশনে। সেই কনক্লুশনের মাধ্যমে এমন কোনো একটা আমি তথ্য দেব বা এমন কোনো একটা প্রশ্ন টপিক দিব বা এমন একটা বিষয় দিব, সে বিষয়ে হচ্ছে অডিয়েন্সের মাথায় গেঁথে থাকবে, এমন একটা আমার কল্পনা শব্দ থাকা দরকার। তারপর হচ্ছে কোশ্চেন। আমার যেহেতু প্রেজেন্টেশন দিলাম বা আমি একটা কোনো বিষয় উপস্থাপন করলাম, অবশ্যই আমার অডিয়েন্সকে সুযোগ দিতে হবে যে প্রশ্ন করার। 2টা হোক, 5টা হোক, 10টা হোক, নির্দিষ্ট টাইমে দেন। 5 সেকেন্ড একটা প্রশ্ন করার জন্য সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট বা 30 সেকেন্ড সময় দেন, দিতে হবে। এটা হচ্ছে যখন আমি কোশ্চেন করার সুযোগ দিব, তখন আমার প্রেজেন্টেশনটা সাকসেসফুল হবে। দেন আমার পরের ধাপে আসতেছি, আউটলাইন। যে বললাম যে আমার আউটলাইন, এখানে একটু আগে বললাম যে আওয়ার টিপস টু বি কভার, প্রথমে যে বিষয়টা আছে সেটা আউটলাইন। তাহলে আউটলাইনে কি আলোচনা করছে এখানে? আউটলাইন হচ্ছে মেক ইউর ফার্স্ট অর সেকেন্ড স্লাইড অ্যান্ড আউটলাইন অফ ইউর প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি প্রেজেন্টেশনের প্রথম অথবা দ্বিতীয় স্লাইডে অবশ্যই আউটলাইন দিতে হবে। তাহলে আমরা প্রথম স্লাইডে কিছু এটা রাখছি, দ্বিতীয় স্লাইডে এটা রাখছি, তাহলে হচ্ছে দ্বিতীয় স্লাইডে এটাই হচ্ছে আমাকে আউটলাইন। দেন এক্সাম্পল প্রিভিয়াস স্লাইড বলে দিয়েছে, এবং কি বলছে, ফলো দ্য অর্ডার অফ ইউর আউটলাইন ফর দ্য রেস্ট অফ দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি যে এই আউটলাইন লিখছেন, এই আউটলাইনটাকে ফলো করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আউটলাইন থেকে কোশ্চেন পর্যন্ত আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এবং প্রত্যেকটার পর প্রত্যেকটা গেঁথে দিতে হবে, উলটপালট করা যাবে না। তারপরে কি বলছে, অনলি প্লেস মেইন পয়েন্টস অন দ্য আউটলাইন স্লাইড, অর্থাৎ অনলি প্লেস মেইন পয়েন্টস অফ দ্য আউটলাইন স্লাইড, অর্থাৎ আপনি এই যে আউটলাইনে ওইসব বিষয় লিখবেন, শুধু আউটলাইনে এখানে মূল পয়েন্টটা লিখবেন। কি বলছে, অনলি প্লেস পয়েন্টস অন দ্য আউটলাইন স্লাইড। প্লেস পয়েন্ট মানে কোন টপিকসে ওই স্লাইডটা হচ্ছে, সেই স্লাইড সম্পর্কে সেই টপিকটা এখানে শুধু লিখবেন, অল্প কথায়, অল্প একটা শব্দ হতে পারে, সর্বোচ্চ 2টা বা 3টা শব্দ হতে পারে। ওকে, এক্সাম্পল, ইউজ দ্য টাইটেল অফ ইচ স্লাইডস অ্যাজ মেন পয়েন্ট, এখানে সবগুলোই হচ্ছে মেন পয়েন্ট। ওকে, দেন আউটলাইনের পর কি আছে আমার, আউটলাইনের পর আছে হচ্ছে স্লাইড স্ট্রাকচার। ওকে, স্লাইড স্ট্রাকচারটাকে এবার দেখি। স্লাইড স্ট্রাকচার হচ্ছে 2টা অপশন, একটা হচ্ছে গুড এবং ব্যাড। গুড এবং ব্যাড কি আমরা অবশ্যই দেখবো, আগে গুড দেখি, মানে ভালো জিনিসটা আগে দেখতে হয়। দেখি কি বলছে, ইউজ 1 or 2 slides per minute of your presentation, একটা প্রেজেন্টেশনে 1 থেকে 2টা স্লাইড থাকবে একটা মিনিট, অর্থাৎ ইউজ 1 or 2 slides per minute, 1 মিনিটে সর্বোচ্চ একটা বা 2টা স্লাইড আপনি কি করবেন, শো করবেন বা প্রেজেন্টেশনে হিসেবে ব্যবহার করবেন। সময় বেশি নেবেন না, অল্প সময়, অর্থাৎ আপনি ইউজ টু 1 or 2 স্লাইডস, 1 থেকে 2টা পার মিনিট, প্রতি মিনিটে 1-2টা মানে ইউর প্রেজেন্টেশনে ব্যবহার করবেন। দেন রাইট ইন পয়েন্ট ফর্ম, নট কমপ্লিট সেন্টেন্স, আপনি শুধু নির্দিষ্ট একটা শব্দ দ্বারা বা নির্দিষ্ট একটা ক্লজ দ্বারা হচ্ছে আপনি কি করবেন, আপনার বিষয় উপস্থাপন করবেন, পুরো সেন্টেন্স লেখার কোনো মানেই হয় না, কোনো প্রশ্নই ওঠে না। আপনি চেষ্টা করবেন অল্প কথায় শেষ করা, অল্প কথায় জিস্ট বা যেটা হচ্ছে আলোচ্য বিষয় বা যেটা মূল বিষয় সেটা নিয়ে শুধু সেখানে থাকবে, এবং বর্ণনা করার সময় সেটা হচ্ছে কি করবেন, আপনার ডিটেলস বলতে পারেন, তবে সিম্পল ভাবে এটা বোঝানোর চেষ্টা করবেন। দেন ইনক্লুড 4 to 5 পয়েন্টস পার স্লাইড, অর্থাৎ প্রতিটা স্লাইডে 4টা থেকে 5টা পয়েন্ট দিবেন, বেশি না। এখানে যেমন দেখেন কয়টা দিছে, 1 2 3 4, 4টা পয়েন্ট দিয়েছে, এখানে হচ্ছে 4টা পয়েন্ট দিয়েছে, এইভাবে 4টা 5টা দিবেন, বেশি দেওয়ার চেষ্টা করুন। ইনক্লুড 4 to 5 পয়েন্টস পার স্লাইড, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে 4টা বা 5টা পয়েন্ট দিবেন। দেন অ্যাভয়েড ওয়ার্ডিনেস, কিছু যেগুলো অ্যাভয়েড মানে ওয়ার্ড যেগুলো ব্যবহার করতে হবে, ইউজ কি ওয়ার্ডস এন্ড ফ্রেজেস অনলি, মানে আপনি যে পুরো সেন্টেন্স বা অনুপযোগী বা যেসব শব্দের প্রয়োজন সেসব শব্দ ব্যবহার থেকে দূরে থাকবেন, শুধুমাত্র ইউজ কিওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ডস ইউজ করবে, এবং ফ্রেজেস অনলি, অর্থাৎ
কিওয়ার্ড এবং ফ্রেজ ছাড়া অন্য কিছু ব্যবহার করা দরকার নেই। এবার হচ্ছে স্লাইড টাক্সার ব্যাড। দেখেন এটার মধ্যে আর এটার মধ্যে এটাতে অল্প কথাই আমরা বলা আছে, এখানে দেখেন পুরোটা কি বলা আছে দেখেন, দিস পেজ কন্টেন্স টু মেনি ওয়ার্ডস ফর এ প্রেজেন্টেশন স্লাইড। এই পেজের মধ্যে অনেকগুলো স্লাইড আছে, অর্থাৎ আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। ইট ইজ নট রাইটেড ইন পয়েন্ট ফর মেকিং ইট ডিফিকাল্ট বোথ ফর ইউর অডিয়েন্স টু রিড অ্যান্ড ফর ইউ to present each points, although there are exactly the same number of points on this slide as the previous slides. It looks much more complicated. In short, your audience will spend too much time trying to read this paragraph inside the listening to it. অর্থাৎ এত যখন জিনিস লিখবেন তখন হচ্ছে আপনি কি করবে, এই বিষয়টা এমন বলছে যে এত যখন বিষয় থাকবে তখন আপনি প্রেজেন্টেশনে আপনার অডিয়েন্স পড়া শুরু করে দিবে, মানে আপনার কথা না শুনে সে ওই পড়া শুরু করে দিবে, পড়া যখন শুরু করে দিবে ওর কনসেন্ট্রেশন বা মনোযোগ অন্যদিকে চলে যাবে। সুতরাং আপনি বেশি করে বা পুরো সেন্টেন্স বা একবার পুরো প্যারাগ্রাফ বা সব নিয়ে একটা স্লাইডে দিবেন না, এটা হচ্ছে ব্যাড টাক্সার, হচ্ছে স্লাইড টাক্সার ব্যাড। তাহলে গুড কি, গুড হচ্ছে গুডগুলো দেখি তাহলে কি, শো ওয়ান পয়েন্ট এট এ টাইম। আপনি কি করবেন, আবার দেখাই দিই, একটা এভাবে আছে, আসলে আসার পর একভাবে শো ওয়ান পয়েন্ট এট এ টাইম, এক টাইমে আপনি শো করবেন। উইল হেল্প অডিয়েন্স কনসেন্ট্রেট অন হোয়াট ইউ আর সিং। অর্থাৎ আপনি যদি একটার পর একটা যদি আপনি হচ্ছে শো করেন তাহলে কি হবে, আপনার অডিয়েন্স আপনার দিকে লক্ষ্য রাখবে আপনি কি বোঝাতে চাচ্ছেন। দেন উইল প্রিভেন্ট অডিয়েন্স ইউর রিডিং অ্যাহেড। অর্থাৎ আপনার অডিয়েন্স রিডিং থেকে, অর্থাৎ এই রিডিং পড়া থেকে, তোতা পাখির মতো পড়া থেকে আপনি দূরে থাকবেন। দেন will help you keep your presentation focus। আপনি আপনার প্রেজেন্টেশন ফোকাস রাখতে পারবেন, অর্থাৎ আপনার অডিয়েন্সে আপনি যে ফোকাস আলোচনা করতে যে বিষয় নিয়ে সেই দিকে ফোকাস রাখতে পারবেন, তাদের কনসেন্ট্রেশন সেদিকে রাখতে পারবেন। ব্যাক স্লাইড ব্যাক টাস্ক, অর্থাৎ আসলে এই ধরনের সিচুয়েশনে শব্দ হতে আপনার এবার বুঝতে পারছেন যে স্লাইড টাস্ক আর ব্যারিয়ার ধরনের, আপনি একটা অটোমেটিক চলতেই আসছে আপনার মনে করেন যে ওয়ার্ড লাগবে অথবা কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে অথবা মেজাজ খারাপ হয়ে যেতে পারে অডিয়েন্সের, সেজন্য অবশ্যই এই ধরনের কাজ অ্যানিমেশন, অর্থাৎ ডু নট ইউজ ডিস্ট্রাক্টিং অ্যানিমেশন, এই ধরনের অ্যানিমেশন ব্যবহার করবেন না। ডু নট গো ওভারবোর্ড উইথ দ্য অ্যানিমেশন, এই ধরনের অ্যানিমেশন ব্যবহার করা যাবে না। বি consistent with the animation that you use। চেষ্টা করবেন আপনার হচ্ছে যেটা আপনার ইয়ের সাথে যায়, আপনার প্রতিষ্ঠানের সাথে বা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলো করে সেই ধরনের অ্যানিমেশন দিতে পারেন, তবে চেষ্টা করবেন অ্যানিমেশন থেকে দূরে থাকা বা এই ধরনের অ্যানিমেশন থেকে। ওকে, এবার আসা হচ্ছে ফন্টস। আমাদের হচ্ছে তৃতীয় ধাপটি ছিল হচ্ছে ফন্টস। ফন্টস কি ধরনের হয়, কেমন হয় সেটা আলোচনা করব। দেখি ফন্টস গুড। ওকে, ফন্টস গুড এবং ব্যাড দুইটাই দেখবো, আগে গুড দেখেন। ইউজ অ্যাট লিস্ট 8 পয়েন্টস ফন্ট, অর্থাৎ সর্বনিম্ন ছোট, অর্থাৎ যত ছোট হয় ছোটটাই মিনিমাম 18 পয়েন্ট হতে হবে। যেমন আমরা ডিফল্ট হিসেবে ওয়ার্ডে থাকে 11, তো এখানে হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিফল্ট হিসেবে 18 মিনিমাম রাখতে হবে, অথবা 18 উপরে, নিচে রাখা যাবে না, 18 বা তার উপরে। ইউজ ডিফারেন্ট, অর্থাৎ বড় সাইজের, মানে প্রেজেন্টেশনের সময় আপনার অডিয়েন্স যেন স্পষ্ট দেখতে পায় আপনি কি লিখছেন, কি বোঝাতে চাচ্ছেন। ওকে, ইউজ ডিফারেন্ট সাইজ ফন্টস ফর মেইন পয়েন্টস এন্ড সেকেন্ডারি পয়েন্টস। অর্থাৎ আপনি মেইন পয়েন্ট এবং সেকেন্ডারি পয়েন্টের সাইজটা একটু ছোট বড় হতে পারবে, ডিফারেন্স রাখতে হবে। একটা যদি 36 হয় আর একটা 32 করেন ভালো লাগবে, কিন্তু দুইটাই 36 করা যাবে না, তাহলে আপনি কোনটা মেইন পয়েন্ট কোনটা সাব পয়েন্ট আপনি বুঝতে পারবেন না। ওকে, this font is 24 points, the main point font is 28 points and the title point is 36 point। অর্থাৎ ফন্টস গুড এই পয়েন্টটা হচ্ছে 36, আপনি যে ইউজ অ্যাট লিস্ট এত পয়েন্ট এবং এই পয়েন্ট লিখছেন, মানে ডট বুলেট দেয়া, সেগুলো হচ্ছে 18 পয়েন্ট, এবং আপনি যে এই যে সাব পয়েন্ট আবার যেটা লিখছেন সেটা হচ্ছে 24 পয়েন্ট।
আপনাকে বলে দিচ্ছে কোনটা কত পয়েন্ট হবে, মিনিমাম একটা এই ধরনের ডিফারেন্স অবশ্যই রাখবেন। দেন ইউজ এ স্ট্যান্ডার্ড ফন্ট লাইক টাইমস নিউ রোমান্স অর এরিয়াল, অর্থাৎ আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ফন্ট ব্যবহার করতে হবে, টাইমস নিউ রোমান অর এরিয়াল। টাইমস নিউ রোমান অনেক আগে, আপনি এখন এরিয়াল ক্যালিবরি বডি ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ডে যেটা বর্তমানে চলছে সেই স্ট্যান্ডার্ড ফন্টটা ব্যবহার করবেন, আদারওয়াইজ বিভিন্ন রকম এই হিজিবিজি ফন্ট ব্যবহার করার দরকার নেই। এটা হচ্ছে ফন্টস গুড। এবার ফন্টস ব্যাড এ যাব, কি বলে এখানে দেখি। দেখেন প্রথমে ছোট কি আছে, ইফ ইউ ইউজ এ স্মল ফন্ট, যদি আপনি এই ধরনের স্মল ফন্ট ব্যবহার করেন, ইউর অডিয়েন্স ওর নট বি এবল টু রিড হোয়াট ইউ হ্যাভ রিটেন, অর্থাৎ এই ধরনের ছোট লেখা যদি লেখেন তাহলে আপনি কি লিখছেন আপনার অডিয়েন্স সেটা পড়তে পারবে না, ধরতে পারবে না। ক্যাপিটালাইজ অনলি হোয়েন নেসেসারি, ইট ইজ ডিফিকাল্ট টু রিড। ক্যাপিটালাইজ থাকার জন্য আপনার হচ্ছে সব লেখা যদি ক্যাপিটালাইজ থাকে আপনার অডিয়েন্স দেখতে পাবে না, অতএব যেসব লাইন বা যেসব শব্দ ক্যাপিটালাইজ বাধ্যতামূলক ম্যান্ডেটরি সেসব বাদে অন্য কোথাও ক্যাপিটালাইজ লেখার দরকার নেই। ক্যাপিটালাইজ পড়তে এমনি অনেকের কষ্ট হয়, ক্যাপিটালাইজ দেখবেন এখানে পড়তে অনেক কষ্ট হচ্ছে, কি লিখছে দূর থেকে দেখলে অনেক কষ্ট হবে। ডু নট ইউজ এ কমপ্লিকেটেড ফন্ট, এই ধরনের ফন্ট লেখা যাবে না, অর্থাৎ আপনি সাধারণত সিম্পল ফন্ট ব্যবহার করবেন, স্ট্যান্ডার্ড ফন্ট ব্যবহার করবেন, এভাবে বোল্ড এবং কালার বিভিন্ন রকম এর প্রয়োজন নাই। এটা হচ্ছে দেখতে কেমন লাগছে, অড লাগতেছে। ওকে, এবার হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন কিভাবে আমার হচ্ছে ফন্টের বা আমার হচ্ছে স্লাইডের কালার কিভাবে রাখবো, এই কালারটা হচ্ছে কম্বিনেশন কালার গুডের ক্ষেত্রে আগে দেখে নিই, তারপরে ব্যাড দেখবো, আগে ভালো দিয়ে দেখি তারপরে। ওকে, ইউজ এ কালার অফ ফন্ট দ্যাট কনস্ট্যান্টস শার্পলি উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, এমন একটা ফন্ট ব্যবহার করবেন যেটার মাধ্যমে আপনি অডিয়েন্স আপনি লেখা বা আপনি একটা প্রেজেন্টেশন স্পষ্ট দেখতে পায়। এক্সাম্পল, ব্লু ফন্ট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি হয় অবশ্যই ব্লু ফন্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে স্পষ্ট দেখা যাবে। ইউজ কালার টু রেইনফোর্স দ্য লজিক অফ ইউর স্ট্রাকচার, অর্থাৎ ইউজ কালার টু রেইনফোর্স দ্য লজিক অফ ইউর স্ট্রাকচার, আপনার স্ট্রাকচার অনুসারে লজিক অবশ্যই ফলো রাখতে হবে, মানে আপনি কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। এখন দেখেন লাইট ব্লু টাইটেল এন্ড ডার্ক ব্লু টেক্সট, আপনার টাইটেলটা কি হবে, টাইটেলটা হবে হচ্ছে লাইট ব্লু, ওকে, আর হচ্ছে ডার্ক ব্লু হবে টেক্সট। টাইটেল লাইট ব্লু টাইটেল, আপনার এই টাইটেল গুলো লাইট ব্লু এবং এর ডার্ক ব্লু টেক্সট, এই টেক্সট গুলো হচ্ছে ডার্ক ব্লু। এছাড়াও ইউজ কালার টু এমফেসাইজ এ পয়েন্ট, অর্থাৎ এমফেসাইজ মানে কোনো বিষয়কে নির্দেশনা দেওয়া বা কোনো বিষয়কে এটাকে হচ্ছে ইন্ডিকেট করতে হবে, বা একটা বিষয়কে আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেসব বিষয়কে ইউজ কালার টু এমফেসাইজ এ পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট হিসেবে দিয়েছেন। এই যেমন হচ্ছে রেড, রেড কালার মানে ডেঞ্জার বোঝায়, আপনি হচ্ছে গ্রিন বলতে হচ্ছে গ্রিন, বা দেখুন এখানে লেখা আছে বাট অনলি ইউজ দিস অকেশনালি, অকেশনালি এই ধরনের যখন ব্যবহার করবেন, অকেশনালি বা এই ধরনের কোনো শব্দ যখন ব্যবহার করবেন দেখবেন যে এটার সাথে এই কালারটা যায়, হ্যাঁ বেসিক্যালি এটা ব্যবহার করতে পারেন গ্রিন, এটা আপনি হচ্ছে হঠাৎ অন্য কালার ব্যবহার করবেন না। এটা হলো গুডে, দেখেন আমি গুডে গুলো দেখছি, এখন ব্যাডে একটু ঘুরে আসি। দেখেন কালার ব্যাড, আপনি অনেকে তার কালার বন্ধ আছে, অর্থাৎ মানে বর্ণ বন্ধতা আছে, সে এটা ভালো কিন্তু পড়তে পারবে না, কি লেখা আছে প্রথমে আমি পড়ে দেই তাও। ইউজিং এ ফন্ট কালার দ্যাট ডাজ নট contrast with the background color is hard to read, অর্থাৎ এমন কালার ব্যবহার করবেন না যে কালার ব্যবহার করার মাধ্যমে অডিয়েন্স পড়তেই পারছে না, খুব কষ্ট হচ্ছে পড়তে, তাহলে ওই কালারটা ব্যবহার করা আপনাদের উপযুক্ত না। ইউজিং কালার ফর ডেকোরেশন ইজ ডিস্ট্রাক্টিং অ্যান্ড অ্যানোয়িং, অর্থাৎ একটা লাইনের মধ্যে দেখেন তিনটা কালার আছে, এইরকম মনে করেন না হিজিবিজি কালার ব্যবহার করার দরকার নাই, একটা সিম্পল লেখেন, সিম্পলের মধ্যে বুঝতে আসো, একটার মধ্যে আপনি বেশি স্টাইল করতে যায় মনে করেন আপনার প্রেজেন্টেশন নষ্ট হয়ে গেল, কি দরকার। আপনার সাদা মাটা আপনার প্রেজেন্টেশন লেখাটা সাদা মাটা থাকলেও আপনি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি কথা বলার ভঙ্গিতে আপনি স্মার্টনেস দেখান, লেখার মধ্যে না, ঠিক আছে।
ইউজিং এ ডিফারেন্ট কালার ফর ইচ পয়েন্ট ইজ আননেসেসারি। অবশ্যই একটা প্রেজেন্টেশনের মধ্যে একাধিক কালার ব্যবহার করার দরকার পড়বে না, এটা হচ্ছে আননেসেসারি। যেমন প্রথম কার্ড এইটা আমার হচ্ছে পিঙ্ক কালার, পরেরটা দেখেন আবার রেড কালার, একই এটা পিঙ্ক কালারে আবার সাব কালার কেন আবার আমার অন্য কালার দিতে হবে? দেখেন ইউজিং এ ডিফারেন্ট কালার ফর সেকেন্ডারি পয়েন্টস ইজ অলসো আননেসেসারি, অর্থাৎ এই কালারের সাথে এই কালার সাথে এরকমই একটা কালার যদি দিত তাহলে ঠিক ছিল। এই কালারও দিলাম আবার ওইটা আরেকটা আলাদা কালার দিলাম, এটা প্রয়োজন নাই, একই কালার দিলে সমস্যা কি আমাদের? ট্রাইং টু বি ক্রিয়েটিভ ক্যান অলসো বি ব্যাড। এইখানে এত ক্রিয়েটিভ প্রয়োজন নাই, ক্রিয়েটিভ হলে গ্রাফিক ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইন করে সুন্দর করে কত কি করতে পারবেন, তবে আর্টিস্ট হন বা অন্য কিছু ক্রিয়েটিভিটি দেখান, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্রিয়েটিভিটির দরকার নাই। তো ট্রাইং টু অ্যাবিল ক্রিয়েটিভ ক্যান অলসো বি ব্যাড, অবশ্যই এই ধরনের এই যে একই অক্ষরে মানে শব্দের মধ্যে আলাদা আলাদা অক্ষরে আলাদা আলাদা কালার, এর সব প্রয়োজন নেই, এটা হচ্ছে এক ধরনের ব্যাড। ওকে, এবার আসি ব্যাকগ্রাউন্ড গুড। কিভাবে ব্যাকগ্রাউন্ড গুড করতে হবে, মানে গুড মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে ভালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, কি কি ধরনের হতে পারে আসলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে? গুডটা দেখবো এবং ব্যাডটা দেখবো। গুডটা দেখি, ইউজ ব্যাকগ্রাউন্ড সাচ অ্যাজ দিস ওয়ান, অর্থাৎ আমি যেটাই ব্যবহার করছি এই ব্যাকগ্রাউন্ডটাই, এই ব্যাকগ্রাউন্ডটা কি দ্যাট আর অ্যাট্রাকটিভ বাট সিম্পল, এটা এক ধরনের অ্যাট্রাকটিভ, দেখতে ভালো লাগতেছে কিন্তু এটা সিম্পল সাদা মাটা, অত ঝামেলা নাই। ইউজ ব্যাকগ্রাউন্ডস হুইচ আর লাইট, এই ধরনের একটা লাইট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো যার মাধ্যমে আমার অডিয়েন্স ভালো করে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। ওকে, জাস্ট এনাফ। ইউজ দ্য সেম ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্টলি থ্রু আউট আর ইউর প্রেজেন্টেশন, অর্থাৎ এই আমার প্রেজেন্টেশনে এই একই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব বারবার, মানে ওই আলাদা স্লাইডে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করাটাও একটা ওয়ার্ড, তাই চেষ্টা করব যে ব্যাকগ্রাউন্ডটা আমার একবার ভালো লাগছে বা একবার আমার হয়েছে ওই ওই ধরনের একই ব্যাকগ্রাউন্ড বারবার ব্যবহার করব। তাহলে কি হবে, আমার ওই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আলাদা কোনো মনে করেন সময় নষ্ট করতে হচ্ছে না, আর অডিয়েন্সে তো কষ্ট পাচ্ছে না। যদি আলাদা আলাদা হয় অডিয়েন্সের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আপনি প্রেজেন্টেশনে 12টা বেজে যাবে, তখন আপনি প্রেজেন্টেশন দেওয়া থেকে না দেয় ভালো ছিল এরকম মনে হবে, এবং আপনি সম্পর্কে একটা বাজে একটা ধারণা নিতে পারে আপনার অডিয়েন্স। সেটা হচ্ছে আপনি সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, আপনার কোম্পানি কেউ হতে পারে, অথবা আপনার বিশ্ববিদ্যালয় বা ক্লাসরুমের হতে পারে, বা যেখানেই হোক চেষ্টা করবেন আপনি সবসময় সাদা মাটা রাখার জন্য। দেন ব্যাকগ্রাউন্ড ব্যাড, পড়তে অনেক কষ্ট হচ্ছে, দেখতে কেমন লাগছে, বিদঘুটে একটা স্টাইল। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড, কি বলেছে? অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ডস দ্যাট আর ডিস্ট্রাক্টিং অর ডিফিকাল্ট টু রিড ফ্রম। অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ডস, এই ধরনের ব্যাকগ্রাউন্ড বন্ধ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডস অ্যাভয়েড করতে হবে দ্যাট আর ডিস্ট্রাক্টিং অর ডিফিকাল্ট টু রিড, যেটা হচ্ছে ডিসকাস্টিং, দেখতে কেমন যেন লাগতেছে এবং পড়তে খুব কষ্ট হচ্ছে। অলওয়েজ বি কনসিস্টেন্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট ইউ ইউজ, অবশ্যই একই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ফলো করবেন, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ফলো করার প্রয়োজন নাই। এবার আসি, ওরে বাবা রিসেন্ট এইভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আনওয়াইন দিয়ে মানে হঠাৎ করে একটা অ্যানিমেশন দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করার প্রয়োজন নেই। অবশ্যই আমরা তাহলে কি করব, আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা নিব না, এই ধরনের ব্যাকগ্রাউন্ড এবং অ্যানিমেশন বা এই ধরনের কিছু করব না। দেন গ্রাফস গুড, অর্থাৎ গ্রাফস আমাদের হচ্ছে লেখচিত্র বলে, বা আমার একটা নির্দিষ্ট টপিকসের ওই বিষয়টা হচ্ছে গ্রাফ অনুসারে দেখাবো, আমি হচ্ছে শো করে দেখাবো এই জিনিস। ওকে, দেখি তো এই গ্রাফটা হচ্ছে দেখেন, ইউজ গ্রাফ রেদার দেন জাস্ট চার্ট এন্ড ওয়ার্ডস, অর্থাৎ আপনি যখন গ্রাফ ব্যবহার করবেন সেখানে একটা চার্ট থাকবে, চার্টের সাথে কিছু ওয়ার্ড থাকবে, জাস্ট না গ্রাফস রেদার দেন জাস্ট চার্ট এন্ড ওয়ার্ড, সেখানে চার্ট থাকবে আর ওয়ার্ড থাকবে, আর কিছু থাকার দরকার নাই আসলে। Data in graphs is easier to comprehend and retain that is raw data. Trends are easier to visualize in graph form. এমন ভাবে আপনি ডাটা স্থাপনা করবেন যেটা হচ্ছে দেখলে বোঝা যায় যে ডাটা, এবং ফর্মগুলো ভিজুয়ালাইজ স্পষ্ট যেন দেখা যায়। এটা কি বোঝাচ্ছে এই গ্রাফ দ্বারা? এই গ্রাফে কি কি আছে যেন আপনি এক পলকে এট এ গ্ল্যান্স বলা হয় যেটাকে, এক পলকে দেখতে পাবেন, সেই ধরনের করবেন। অলওয়েজ টাইটেল ইউর গ্রাফস, অবশ্যই একটা গ্রাফের টাইটেল রাখবেন। দেখেন এখানে আমরা দেখবো, ওটা অবশ্যই আমার সামনে আছে, অলওয়েজ টাইটেল ইউর গ্রাফ। এবার হচ্ছে গ্রাফস গুড দেখলাম, ব্যাড এর কিছু একটা দেখি। প্রথমে ব্যাড দেখেন,
গ্রাফস ব্যাট কিছু না, আসলে ছোট করে লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ব্লু বলস রেড বলস ডট 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 ডট, যেটার মাধ্যমে আমরা আসলে তেমন কি বোঝাতে চাচ্ছে কি এটা আসলে বুঝতে পারছি না। দূর থেকে অডিয়েন্স এটা বুঝতেই পারবে না, আমার কাছে থেকে অনেক কষ্ট হচ্ছে, তার মধ্যে দূরের থেকে তো আপনার অডিয়েন্স দেখে সেক্ষেত্রে এটা ভালো মতো বুঝতে পারবে না, এটা ব্যাড। তাহলে আমরা হয়তো দেখি গুড গ্রাফ কি। গুড গ্রাফটা হচ্ছে লেখা, প্রথমে টাইটেল দেওয়া আছে আইটেম সোল্ড ইন ফার্স্ট কোয়ার্টার অফ 2002, অর্থাৎ 2002 এর যে একটা ইয়ে দেওয়া আছে, আইটেম দেওয়া আছে, এই আইটেম সেখানে দেওয়া আছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এখানে ব্লু বলস আর রেড বলস কোনটার পরিমাণ কেমন একটু দেখাচ্ছে। এখানে জানুয়ারিতে রেড বলস বেশি ছিল, ফেব্রুয়ারিতে ছিল, কিন্তু মার্চে যে ব্লু বলস বেশি হয়ে গেছে, এপ্রিলে যে আবার রেড বল বেশি হয়ে গেছে। এবং কোনটার পরিমাণ কেমন 0 থেকে 100 এর মধ্যে একটা তালিকা করা হয়েছে, এরকম একটা চার্ট তৈরি করবেন। আমরা চার্ট অবশ্যই আমরা এমএস ওয়ার্ডে দেখাইছি কিভাবে চার্ট করা যায়। তো এটা হচ্ছে এডিট করা বা বিভিন্ন আছে, আস্তে আস্তে যদি আপনাদের প্রয়োজন পড়ে আমরা ভিডিও তৈরি করে দেখাবো। গ্রাফস ব্যাট, এবার বলছেন কি আছে, এনআই টাইটেল ছোট করে দেওয়া আছে 90, দেখেন এখানে দেখাই যাচ্ছে না, এখানে দেখেন আবার মাঝখানে টান পড়ছে, এখানে ছোট করে আসলে ব্লু বল ব্যাট আসলে বোঝা যাচ্ছে না কিছু। এটা ব্লু বল দেওয়া আছে, এটি আবার কালার দুই রকম দেওয়া আছে একই এর মধ্যে, এবং ডান ডান এটা এই জিনিসটা দেখতে এবং খারাপ লাগছে, আসলে কি বোঝাতে যাচ্ছে এই জিনিসটাই অডিয়েন্স ভালো মতো বুঝতে পারবে না, এটা হচ্ছে ব্যাড। তাহলে আগেরটা কি ছিল, এটা ছিল হচ্ছে গুড, এটা হচ্ছে ব্যাড। এটাতে ভালো মতো স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, এবং টাইটেল নাই যে আসলে কি এখানে বোঝাচ্ছে। অবশ্যই টাইটেল থাকতে হবে, একটা টাইটেল একটা নাম হচ্ছে অবশ্যই একটা জিনিসের পরিপূর্ণতার 50% চলে আসে। যাই হোক, গ্রাফস ব্যাট সম্পর্কে কিছু বলা আছে, আমরা গুড সম্পর্কে যেমন শুনলাম, এবং গ্রাফস সম্পর্কে কিছু এখানে দেওয়া আছে। কি বলছে, মাইনর গাইডলাইন্স আর আননেসেসারি, অর্থাৎ ছোট ছোট গাইডলাইন্স টা দেওয়া প্রয়োজন নেই। মানে গাইডলাইন্স বলতে এখানে যে টান টান দেওয়া আছে এটা হচ্ছে গাইডলাইন বলা হচ্ছে। ওকে, ফন্ট ইজ টু স্মল, এই ছোট ছোট মানে ফন্ট ব্যবহার করা যাবে না, এটা খুব ছোট হয়ে গেছে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। কালার্স আর ইলজিক্যাল, এইসব আলাদা, মনে করেন একই জায়গায় দুই রকম কালার, একই লাইনে দুই রকম কালার, এটা হচ্ছে ইলজিক্যাল। অর্থাৎ এটা হচ্ছে আপনি ইয়ে দিয়ে দিয়েছে, বলা হয়েছে, পরে সেটা বলতেছি। টাইটেল ইজ মিসিং, এটাতে টাইটেল ছিল কিন্তু এটাতে আপনি ব্যাড হল না, টাইটেল না, অর্থাৎ টাইটেলটা মিসিং করা রাখা, টাইটেল অবশ্যই দিতে হবে। শেডিং ইজ ডিস্ট্রাক্টিং, দেখেন এখানে শেডিং দেওয়া আছে, এটার মধ্যেও শেডিং, এটার মধ্যেও শেডিং, এই শেডিংটার প্রয়োজন নাই। এটাতে একরকম কালার, এটাতে একরকম, এটাতে শেডিং বিভিন্ন রকম হয়ে গেছে, এই জিনিসটার প্রয়োজন নেই। ওকে, দেন আমরা আসতে পারি পরের অংশে, স্পেলিং এন্ড গ্রামার। ওকে, প্রুফ ইউর স্লাইডস ফর, অবশ্যই প্রমাণ করতে হবে স্পেলিং মিস্টেক, অবশ্যই স্পেলিং মিস্টেক থেকে আপনাকে দূরে থাকতে হবে। স্পেলিং মিস্টেক কি করতে হবে, স্পেলিং মিস্টেকটা রিমুভ করা প্রয়োজন, স্পেলিং মিস্টেক দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে যেটা স্পেলিং মিস্টেক ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে না, অবশ্যই স্পেলিংটা অ্যাকুরেট হতে হবে, এটা অডিয়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি প্রেজেন্টেশনের জন্য গুরুত্বপূর্ণ। দ্য ইউজ অফ অফ রিপিটেড ওয়ার্ড, অর্থাৎ অফ অফ বারবার দুইবার লিখছি, এই অফ অফটা লেখা যাবে না, অর্থাৎ রিপিটেড ওয়ার্ড একটা প্রেজেন্টেশনে ব্যবহার করবেন না। একই প্রেজেন্টেশনে একই লাইনে বা একই স্লাইডে একই শব্দ বারবার ব্যবহার করা কি প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। গ্রামাটিক্যালি ইরোর্স ইউ মাইট মেক, গ্রামাটিক্যালি ইউ মাইট হ্যাভ মেক, অর্থাৎ গ্রামাটিক্যালি যে ইরোর থাকে ওটা অবশ্যই সলিউশন দিতে হবে। তাহলে কি করতে হবে, স্পেলিং মিস্টেক দূর করতে হবে, আপনার রিপিটেড ওয়ার্ড ব্যবহার করা যাবে না, এবং গ্রামাটিক্যাল ইরর যদি থাকে সেটাকে কি করতে দূর করতে হবে, সেটা রাখা যাবে না। যদি আপনি যদি না পারেন, সাপোজ আপনি এটা বুঝতে পারছেন না, আপনি সিনিয়র যিনি আছেন এই বিষয়ে ভালো দক্ষ, অথবা আপনি পরিচিত কোনো একজন দক্ষ এই বিষয়ে এবং ভালো পরামর্শ দিতে পারেন বা ভালো পারেন এই প্রেজেন্টেশনের বিষয়ে অথবা স্পেলিং এর বিষয়ে, গ্রামারের বিষয়ে, তার থেকে প্রয়োজন একবার দেখে নেন যে এটা আমার ঠিক আছে কিনা, তারপরে আপনি প্রেজেন্টেশন ইয়ে করেন, সাবমিট করেন বা প্রেজেন্ট দেন। আদারওয়াইজ আপনি ভুল ইয়া থাকলে, ধর সব ভালো হয়েছে বানান ভুল, আপনি সবকিছুই মানে আপনি আগে 50% শেষ। তো চেষ্টা করবেন আপনি, অথবা আপনার প্রেজেন্টেশনে ওই
অডিয়েন্স আপনার ওই বানান ভুলটা দেখবে, আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা তার কনসেন্ট্রেশন থাকবে না। সুতরাং আপনি কনসেন্ট্রেশন রাখার জন্য আপনার অডিয়েন্সকে অবশ্যই আপনাকে স্পেলিং এবং গ্রামারটা ঠিক রাখতে হবে। দেন ইফ ইংলিশ ইজ নট ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যদি আপনার ইংলিশ যদি প্রথম ল্যাঙ্গুয়েজ না হয়, আপনি যদি আপনার ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাহলে আমরা হলো বাঙালি, আমাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাহলে কি করতে হবে? অবশ্যই প্লিজ হ্যাভ সামওয়ান ইজ চেক ইউর প্রেজেন্টেশন, তাহলে কাগজের প্রেজেন্টেশন ঠিক করে নেন যে বিষয়ে দক্ষ। ওকে, কনক্লুশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার প্রেজেন্টেশনের জন্য। ইউজ অ্যান ইফেক্টিভ অ্যান্ড স্ট্রং ক্লোজিং, ইউজ অ্যান ইফেক্টিভ অ্যান্ড স্ট্রং ক্লোজিং। ইউর অর্থাৎ একটা হচ্ছে ইউজ অ্যান ইফেক্টিভ অ্যান্ড স্ট্রং, আপনি হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, এটা বিষয়টা হচ্ছে আপনার প্রেজেন্টেশন যখন দিবেন এটা সুন্দর এবং শক্তিশালী ক্লোজিং অর্থাৎ সমাপনী হওয়া দরকার। এখানে এটা বলতে এই যে আপনি এমন কিছু দিয়ে শেষ করবেন যেটা হচ্ছে আপনার অডিয়েন্সের মনে গেঁথে থাকে, যার মাধ্যমে অডিয়েন্স আপনার পুরো প্রেজেন্টেশন যদি মনে নাও রাখে, আপনি শেষ কথা যেন মনে রাখে, আপনার ক্লোজিং বা আপনার উপসংহারটা যেন মনে রাখে, অথবা কনক্লুশন যেন মনে রাখে, এমন ভাবে আপনি প্রেজেন্টেশন শেষ করতে হবে। যেমন লেখা আছে, ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রিমেম্বার ইউর লাস্ট ওয়ার্ড, আপনার অডিয়েন্স যেন মনে রাখে আপনার শেষ শব্দটা কি বলতে চাচ্ছেন, কি বোঝাচ্ছেন। ওকে, ইউজ এ কনক্লুশন স্লাইড টু। এবার কনক্লুশন স্লাইড কিভাবে দিতে হয়? সামারাইজ দ্য মেন পয়েন্টস অফ ইউর প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশনের মেন পয়েন্টটা কি, আপনি কি বোঝাতে চাচ্ছেন, এই প্রেজেন্টেশনের মেন কি, মানে আসলে কি নেওয়া হচ্ছে সেটা অবশ্যই দিবেন। সাজেস্ট ফিউচার এভিডেন্স অফ রিসার্চ, অর্থাৎ আপনি অবশ্যই কিছু সাজেশন দিবেন বা প্রেজেন্টেশনের শেষে যে আমরা এটা করছি, এই বিষয় করছি, আমাদের পরবর্তী আমাদের এই বিষয় নিয়ে আমরা আগাচ্ছি, বা এই বিষয়ে আমাদের পরিকল্পনাধীন আছে, অথবা আমাদের ভবিষ্যতে এই বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, বা আমরা এগুলো কাজ করব, এমন একটা কনক্লুশন দিবেন যেখানে হচ্ছে অবশ্যই আপনি পুরো প্রেজেন্টেশনের একটা সামারি দিবেন, এবং ভবিষ্যতে আপনি প্রেজেন্টেশনে কি আর মানে এটার সাথে সম্পৃক্ত আর কি কি বৃদ্ধি করছেন, এটা ফিউচার কি বা কি কি বৃদ্ধি করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে সেখানে অ্যাড করবেন। দেন কোশ্চেনস, অর্থাৎ অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার অডিয়েন্সকে প্রশ্ন করতে দেওয়ার। এবার দেখি কি বলছেন, এন্ড ইউর প্রেজেন্টেশন, আপনি যখন প্রেজেন্টেশন শেষ করবেন উইথ আ সিম্পল কোশ্চেন স্লাইড টু, অর্থাৎ এই স্লাইড গুলো শেষ করার সময় একটা লেখা রাখবেন, কোশ্চেন এন্ড কোশ্চেন, অথবা কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিতে পারেন, অথবা বলতে পারেন যে কোনো কোশ্চেন মার্ক দেবো না, কোনো কোশ্চেন আছে, দেন ওইভাবে থাকলে এভাবে বলতে পারেন, ইনভাইট ইউর অডিয়েন্স টু আস্ক কোশ্চেন, অডিয়েন্সকে আস্ক করেন, আসলে আমাকে প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করতে পারেন, আর আমি 5টা প্রশ্ন নেব বা 3টা প্রশ্ন নেব, বা আপনি যেখানে অডিয়েন্সকে বলতে পারেন আমি এটা প্রেজেন্টেশন দিলাম, এখন আপনাদের থেকে 5টা প্রশ্ন নেব, আপনারা 5টা প্রশ্ন বলেন, আমি চেষ্টা করব সেটার সলিউশন বা উত্তর দেওয়ার। ওকে, প্রোভাইড এ ভিজুয়াল এইড ডিউরিং কোশ্চেনস পিরিয়ড, কোর্স অর্থাৎ আপনি যখন কোশ্চেন দিবেন, কোশ্চেনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেবেন, যে 1 মিনিট বা 5 মিনিট একটা 3টা বা 4টা বা 5টা কোশ্চেন নেব, এই টাইমের মধ্যে আপনারা যে কয়টা প্রশ্ন করবেন বা আপনাদের প্রশ্ন অ্যান্সার দেব, তারপর আমরা আর প্রশ্ন অ্যান্সার দেব না, নির্দিষ্ট টাইম দিবেন। অ্যাভয়েড এন্ডিং এ প্রেজেন্টেশন অ্যাব্রাপ্টলি, অ্যাভয়েড এন্ডিং এ প্রেজেন্টেশন অ্যাব্রাপ্টলি, হুটহাট করে প্রেজেন্টেশন বন্ধ করে দেবেন, অর্থাৎ কোশ্চেন শেষ করে তারপর আপনি প্রেজেন্টেশন শেষ করবেন, হুটহাট করে প্রেজেন্টেশন শেষ করা প্রয়োজন না। মনে করেন যে কোশ্চেন দেওয়ার আগে বন্ধ করে চলে গেলেন, এভাবে মনে করেন যে বন্ধ করে ধর, এভাবে মনে করেন করলেন। ওকে, এইভাবে আপনি কখনো শেষ করবেন না। ওকে, থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের একটা প্রেজেন্টেশন স্লাইড কিভাবে তৈরি করতে হয় প্রেজেন্টেশনে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই বকবকানি শোনার জন্য, এবং আশা করি আপনারা কিছু হলেও উপকৃত হবেন যারা নতুন এটা নিয়ে আসলে প্রেজেন্টেশনে ভাবছেন না, প্রেজেন্টেশন প্রয়োজন, কিভাবে প্রেজেন্টেশন করব, তো চেষ্টা করবেন প্রেজেন্টেশন এই রুলস অনুসারে, অথবা এর থেকে ভালো কোনো ওয়ে থাকে সেটা অনুসারে আপনি যেন ভালো মতো প্রেজেন্টেশন করতে পারেন, আপনাকে নিজেকে উপস্থাপন করতে পারেন, এই কাম্য। আজকে
আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের তৃতীয় ভিডিওতে এখানে সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।